জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সামনের কুল সার্ভিস কমিশনকে সামনে রেখে যে টপিকটা আলোচনা করব, মডার্ন ইন্ডিয়া একটা পার্ট আছে ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম মুভমেন্ট, রামমোহন রায়, সেই জায়গাটা আলোচনা করব। ছোট করে বলে দিই, রামমোহনের প্রাথমিক জীবনটা যেমন জানা দরকার আছে, ছোট্ট করে পয়েন্টগুলো জেনে নেবো, কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে এমন তথ্যগুলো জানবো। ঠিক তেমনি রামমোহনের 1815 সালে আত্মীয় সভা যে সিমলা হাউসে প্রথম চলবে বা বসবে, সেটা বৈঠকটা বসবে ডিরোজির বাড়ি এন্টালিতে বলবো। আর এই আত্মীয় সভা 1828 সালে ব্রাহ্ম সভা হবে, আর 1830 সালে ব্রাহ্ম সমাজে পরিণত হবে। এই আত্মীয় সভা ব্রাহ্ম সমাজ আজকে আলোচনা করব। শুধু কি তাই না, এই আত্মীয় সভাতে উপস্থিত হতেন ডেভিড হেয়ারের মতো মানুষ। আবার বলবো, আত্মীয় সভাতে উপস্থিত হতেন শিক্ষাবিদ ডেভিড হেয়ারের মতো মানুষ। ডেভিড হেয়ার উপস্থিত হচ্ছেন, তাই প্রস্তাব দেওয়া হলো যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষায় একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান করা হয় তাহলে সমাজের অগ্রগতি ঘটবে। আর আত্মীয় সভার বৈঠকে উপস্থিত ডেভিড হেয়ারের কানে পৌঁছে দেওয়া হলো ইংরেজি শিক্ষার জন্য একটা স্কুল, যার ভিত্তিতেই 1817 সালে গড়ে উঠল প্রিপারেটরি হাই স্কুল। আর এই প্রিপারেটরি হাই স্কুল 50 বছর পূর্তিতে 1847 সালে নাম হয় ডেভিড হেয়ারের নামে হেয়ার স্কুল। তো যাই হোক, সেই প্রিপারেটরি হাই স্কুল বা পটলডাঙ্গা হাই স্কুল 1817 সালে যে পথগুলো শুরু করেছিল, 1867 যার নাম হয় হেয়ার স্কুল, তার কিন্তু প্রতিষ্ঠার প্রেক্ষাপট আত্মীয় সভা দিয়ে গেছিল। আত্মীয় সভা কি শুধু রামমোহনের প্রতিষ্ঠা করেছিল? না, বহু মানুষ এখানে যোগ দিয়েছিল। সেগুলো সবই করব। 1828 সালে ব্রাহ্ম সভা আসছে সেই কলেজটির সংলগ্ন বাটা যে অঞ্চলটি, ওখানটিতে, এবং কলকাতা কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে চিতপুরে প্রতিষ্ঠা হয় 1830-এ ব্রাহ্ম সমাজ। এইগুলো আলোচনা করব। এই মানুষটি ইংল্যান্ডে যাবে, সেখানেই মারা যাবে 1833 সালে, জানবো আমরা। 10 বছর পরে দ্বারকানাথ ঠাকুর গিয়ে আর্নল্ড ভেলস নামক স্থানে তার সমাধিসৌধ গড়ে দিয়ে হবে। সবই দেখাবো। এই মানুষটি, রামমোহন রায়কে আধুনিক ভারতের মানুষ বলা হবে, ভারতের প্রমিথিউস বলা হবে। এই মানুষটি 1832 সালে মৃত্যুর আগের বছর ফ্রান্সের সম্রাট, আমরা দেখব সেই 1830 থেকে 1848 যে লুই ফিলিপের রাজত্বকাল, সেই ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক তিনি সংবর্ধিত হবেন, সেই নামটা বলার চেষ্টা করব। 1830 সালে জুলাই বিপ্লবের পতাকা কলকাতার শহীদ মিনারের মাঠে রামমোহন রায় এবং ডিরোজির মতো মানুষ এনেছিলেন, সেগুলো বলবো। এবং 1829 সালে সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বন্ধ হচ্ছে, এবং 1830 সালে আমরা দেখব একের পর এক গঙ্গাসাগরের সন্তান বিসর্জন প্রথাটাও বন্ধ করে দিচ্ছে। নানান ঘটনাগুলো বলবো। রামমোহন রায় সতীদাহ প্রথাটাও যখন একটু ছোটো করে টাচ করে দেবো আজকে, ভালো করে ভিডিওটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ আপনাদের জন্য গবেষণা করে তথ্যগুলো সাজানো হয়েছে। দেখা যাক একবার। হেডিংটা করেছি রামমোহন রায় এবং ব্রাহ্ম সমাজ। খুব ভালো করে খেয়াল করবে তথ্যটা। তো ভালো করে মনে রাখবে, এই যে 19th সেঞ্চুরি আমরা বলি, 1800 থেকে 1899-কে বলছি আমরা 19 শতাব্দী বা 19th সেঞ্চুরি। এখানে একটা ধর্মীয় আন্দোলন ভীষণভাবে গড়ে উঠেছিল। মূলত পৌত্রিকতা বা যাকে মূর্তি পূজা বলি, তার বিরোধিতা শুরু হলো আন্দোলন। একেশ্বরবাদী ধারণা একটা হিট করছে এই সময়, সতীদাহ প্রথা রদ প্রভৃতি কিন্তু মুভমেন্টগুলো 19th সেঞ্চুরি এসেছিল। অর্থাৎ সামাজিক যে সমস্ত কুপ্রথা ছিল তার বিরুদ্ধে রামমোহন, এটা কিন্তু মনে রাখবে, রামমোহনের আদি পদবী কিন্তু বন্দ্যোপাধ্যায়, রায় পরে পেয়েছিল না, তিনি সোচ্চার হচ্ছেন। এবং প্রথম তিনি বাঙালির জনগণে কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ালেন। এই মানুষটি হয়ে উঠলেন আমাদের সামনে নবজাগরণের শুকতারা বা প্রভাতী তারা বা প্রমিথিউস। ভারতের নবজাগরণের প্রমিথিউস বা নবজাগরণের শুকতারা বা নবজাগরণের প্রভাতী তারা কাকে বলা হয়? রামমোহন রায়কে। এই মানুষটিকে আধুনিক ভারতের মানুষও কিন্তু বলা হয়। আর একবার বলবো, আধুনিক ভারতের মানুষ বলা হয় রামমোহন রায়কে। জন্মসালটা 72 পাই, আমরা 74 পাই, যার যেটা মনে হবে করবে। 1774 মতান্তরে 72 সালে জন্ম হলো। আজকের হুগলির রাধানগরে জন্ম হয়েছিল। 15 বছর বয়সেই বাবার কাছ থেকে তিনি ত্যাজ্যপুত্র হলেন, কারণ বাবা মূর্তি পূজা বিশ্বাস করতেন, ব্রাহ্মণ পরিবার। আর রামমোহন একেশ্বরবাদ বিশ্বাসী ছিলেন। এই নিয়ে বাবার সঙ্গে সন্তানের একটা দ্বন্দ্ব হলো। এই মানুষটি আমরা জানি ফার্সি গ্রন্থে তার মতামতগুলি, অভিব্যক্তিগুলি 1803 সালে একটা তুলে ধরলেন 1803-তে, এবং তিনি 30টি বাংলা গ্রন্থের একটা রচয়িতা ছিলেন। কে? রামমোহন রায়। একাধিক গ্রন্থ, 30টা বাংলা গ্রন্থ তার জীবন হিট করেছিল। তার গ্রন্থের নাম দেওয়া হলো তোহাফাত উল মুশাহিদিন। আরেকবার বলবো, তোহাফাত উল মুশাহিদিন রামমোহনের বিখ্যাত একটি গ্রন্থ। তিনি জবরদস্ত মৌলবী নামে পরিচিত ছিলেন। এটা বিখ্যাত একটি শব্দ। আপনি রেলের প্রশ্নগুলো ঘাটুন না, গভর্নমেন্ট প্রশ্নগুলো দিয়েছি কুল সার্ভিসের বইটায়, আপনি দেখে নেবেন, সেখানে দেওয়া আছে জবরদস্ত মৌলভী কাকে বলা হয়? রামমোহন রায়কে। এই মানুষটি 1803 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে প্রথম চাকরিতে যুক্ত হলেন, কর্মযুক্ত হলেন। আর 3 সালে আগস্ট মাসে তিনি মুর্শিদাবাদের আপিল আদালতের রেজিস্ট্রার্ড
টমাস উডফোর্ডের ব্যক্তিগত মুন্সি পদে কাজ শুরু করলেন। রামমোহন রায় প্রথম চাকরি করলেন 1803-তে। ভালো একটা প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চাকরি পাচ্ছেন এবং তিনি মুর্শিদাবাদের আপিল আদালতে যে রেজিস্ট্রার তার নাম টমাস উডফোর্ড, এই টমাস উডফোর্ডের ব্যক্তিগত মুন্সি রূপে কাজ শুরু করলেন এবং ইংরেজি ভাষিক্ষা পাশ্চাত্যের অগাধ জ্ঞান তার ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 1805-এ চাকরি জীবনে 2 বছরের পূর্তিতে তিনি সিভিলিয়ান জন ডিগবির অধীনে বিভিন্ন কাজগুলো করলেন এবং রামমোহনের আত্মমর্যাদা বোধ ছিল প্রচুর পরিমাণে। ডিগবির অধীনে কাজ যখন তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে তার জীবনের একটা মূল মেলবন্ধন তৈরি হয়ে গেল। পরে অধীনস্থ কর্মচারী রূপে নয়, সরকারি হিসাবে তিনি মর্যাদা দিয়েছিলেন। যাই হোক, এইভাবে উইলিয়াম ডিগবি এবং আস্তে আস্তে টমাস উডফোর্ডের জীবন থেকে তিনি বেরিয়ে আসবেন এবং 1814 সালে আমরা জানি তার শেষ চাকরি ছিল কোম্পানির ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা ভূমি রাজস্ব দপ্তর চাকরি করতেন। 1814-এ রামমোহন ভূমি রাজস্ব দপ্তর থেকে বেরিয়ে এলেন বা ভূমি রাজস্ব দপ্তর অধীনে কাজকে ত্যাগ করে দিয়ে কলকাতায় বসবাস শুরু করলেন। শুরু হচ্ছে এবার আত্মীয় সভার ইতিহাস। রামমোহন রায় 1815 সালে কলকাতায় তৈরি করলেন আত্মীয় সভা। কোথায় করলেন? 113 নম্বর আপার সার্কুলার রোড, যেটা বর্তমান নাম আচার্য প্রফুল্লচন্দ্র রোড। আর নিজে থাকতেন 85 নম্বর আমহার স্ট্রিট। আরেকবার বলবো, রামমোহনের বাড়িটা হচ্ছে, বাড়ির নাম হচ্ছে সিমলা হাউস। আবারও বলবো, আমরা জানি রামমোহনের বাড়ির নাম কি? সিমলা হাউস। মতিলাল নেহরু, জওহরলাল নেহরুর বাড়ির নাম আনন্দ ভবন। চিত্তরঞ্জন দাসের বাড়ির নাম স্টেপ অ্যাসাইড। ভগিনী নিবেদিতার দার্জিলিংয়ের বাড়ির নাম রয় ভিলা। ঠিক রামমোহনের বাড়ি সিমলা হাউস, যেটা ছিল 85 নম্বর আমহার স্ট্রিট, যেটা এখন সিটি কলেজের রোডটা আমরা কলকাতা 7 লক্ষ 9 যেটাকে বলছি বা রামমোহন সরণি বলছি। আর রামমোহন রায় 113 নম্বর আপার সার্কুলার রোড, বর্তমান আচার্য প্রফুল্লচন্দ্র রোডে 1815 সালে আত্মীয় সভা করে তুললেন। মনে রাখবে, যেটা এই আত্মসভা যে অধিবেশনটা তার বাড়িটাতে একটা এখন মিউজিয়াম করা হয়েছে, দেখে আসতে পারবেন। আমাদের ট্যুর ছিল বছর এডুকেশনাল ট্যুর। আর অধিবেশনগুলো বসানো হতো ডিরোজির বাড়ি শিয়ালদা এন্টালিতে। সাপ্তাহিক রূপে প্রতি শনিবার 7টা থেকে 9টা অধিবেশন বসতো। প্রতি সপ্তাহে শনিবার 7টা থেকে 9টা অধিবেশন বসতো। আত্মীয় সভা 4 বছর টিকে ছিল। 1819 সালে বন্ধ হয়ে যায় আত্মীয় সভা। 1828 সালে আত্মীয় সভার নাম পরিবর্তন করে 2টো ক্যাটাগরিতে ভেঙে গেল। রামমোহনের অনুগামীরা ব্রাহ্মসভা আর ডিরোজির অনুগামীরা তৈরি করলো একাডেমিক অ্যাসোসিয়েশন। যাক, ডিরোজি বাড়িতে বৈঠক বসতো, রামমোহনের বাড়িটা এখন মিউজিয়াম। আর এই যে আত্মীয় সভা গড়ে উঠলো, আত্মীয় সভাতে শিবপ্রসাদ মিশ্র, নামটা একবার বলবো, শিবপ্রসাদ মিশ্র বেদ, স্তোত্রপাঠ, ধর্মীয় এবং সামাজিক বিষয়গুলো আলোচনা করত। আর ব্রহ্মসঙ্গীত পরিবেশন করতেন গোবিন্দমালা। আরেকবার বলবো, গোবিন্দমালা, সেখানে ব্রহ্মসঙ্গীত প্রতিষ্ঠা করতেন। রামমোহন রায় যে সমস্ত ব্রহ্মসঙ্গীতগুলি রচনা করতেন সেগুলো গাইতেন গোবিন্দমালা। আর বেদান্ত পাঠ নিয়ে কাজ করতেন বা সেখানে আলোচনা করতেন শিবপ্রসাদ মিশ্র। এই নামগুলো একটু জানবেন যদি আপনি সাবজেক্টটাকে নিয়ে বড় হতে চান, প্রশ্ন কমন এলেও আসতে পারে। আর পৌত্রদিকতা বিরোধী আত্মীয় সভা দেশের সমাজের উন্নতি এবং ধর্ম সংস্কার যেগুলো ছিল সেগুলো করার চেষ্টা করেছিলেন। আস্তে আস্তে আমরা জানি রামমোহনের হাত ধরে 2টো প্রথা না বললেই নয়। কি হলো? 1829 সালে সমরণ প্রথা এবং 30 সালে সেই গঙ্গাসাগরে মেলায় সন্তান বিসর্জন, কন্যা সন্তান হলে বিসর্জন দিয়ে দেওয়া হতো। এই দুটো কিন্তু প্রথা রামমোহনের ঐকান্তিক উদ্যোগে বন্ধ হয়েছিল। 29 সালে সহমরণ এবং 1830-তে বন্ধ হলো সাগর মেলার বিসর্জন প্রথা। তো এই যে আত্মীয়সভা গড়ে তুললেন, সেখানে যোগ দিতেন কারা? দ্বারকানাথ ঠাকুরের মতো মানুষ, ব্রজমোহন মজুমদার, হলধর বসু, নন্দকিশোর বসু, রাজনারায়ণ বসু, রবীন্দ্রনাথের গৃহশিক্ষক তার বাবা নন্দকুমার বসু, প্রসন্ন কুমার ঠাকুর, কাশীনাথ মুন্সী, বৈকুণ্ঠনাথ মুন্সী, রাজনারায়ণ সেন, হরানন্দ তীর্থস্বামী যোগ দিয়েছিলেন এই অধিবেশনে। যোগ দিয়েছিলেন ডেভিড হেয়ারের মতো মানুষ। আরেকবার বলবো, 1815 সালে আত্মীয়সভা যে গড়ে উঠল সেখানে যোগ দিয়েছিলেন আর কেউ নন, ডেভিড হেয়ারের মতো। এখানেই ডেভিড হেয়ারকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি একটু পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা নিয়ে একটু ভাবুন। ডেভিড হেয়ারকে ইংরেজি শিক্ষা নিয়ে স্কুল করার প্রস্তাব দেওয়া হলো আত্মীয়সভা অধিবেশনে। এই মহান মানুষেরা যোগ দিয়েছিল। একটি টাফ সিলেকশনে সিজের কোশ্চেন দিয়েছিল আত্মীয়সভা প্রতিষ্ঠায় কারা যুক্ত ছিলেন। রামমোহন অপশনই ছিল না, কিন্তু অপশন ছিল ব্রজমোহন মজুমদার, হরিহরানন্দ তীর্থস্বামী, রাজনারায়ণ সেন এবং নন্দকিশোর বসু অপশনে ছিল। আপনি অবাক হয়ে যাবেন অপশনগুলো দেখলে, এই যে নামগুলো দিয়ে গেলাম। দ্বারকানাথ ঠাকুরের মতো মানুষ, ডেভিড হেয়ারের মতো মানুষ যোগ দিচ্ছেন আত্মীয়সভাতে, হরিহরানন্দ তীর্থস্বামী, এত বড় মানুষ যোগ দিয়েছিলেন। আর আত্মীয়সভার বৈঠকে আমরা দেখলাম যে একটি ইংরেজি স্কুলের প্রস্তাব দেওয়া হলো। ডেভিড হেয়ার পরবর্তীকালে সেই অনুমোদন নেই হেয়ার স্কুল এবং হিন্দু স্কুল কলেজ প্রতিষ্ঠায় এগিয়ে এসেছিলেন। তাই হিন্দু স্কুল কলেজ প্রতিষ্ঠা, হেয়ার স্কুল প্রতিষ্ঠায় কিন্তু প্রেক্ষাপট আত্মীয়সভা তৈরি করে ফেলেছিল বৈঠকে ডেভিড হেয়ার। মনে রাখবে এটা। রামমোহন
আমার অবাক হয়ে গেল। ডিভিডিআর বললেন আমি তো প্রতিষ্ঠা করব, রামমোহন রায়কে বললেন আপনাকে কিন্তু কলেজের কমিটিতে থাকতে হবে। যদিও রামমোহন অংশগ্রহণ করেনি সেই হিন্দু স্কুল এবং কলেজ কমিটিতে, তবে তিনি স্কুল সবসময় কীভাবে বড় হবে বারবার দেখতেন। তবে রামমোহনের সতীদাহ প্রথা আমরা অস্বীকার করতে পারবো না। এবং তিনি কি করেছিলেন যে আধুনিক ভারত গঠনের স্বপ্ন, তার সতীদাহ প্রথাকে দূরীকরণ করতে হবে, আধুনিক ভারত গঠনের স্বপ্নকে তিনি এগিয়ে নিয়ে গেছিলেন। হিন্দু শাস্ত্র পড়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে সতীদাহ প্রথা একেবারে বন্ধ হওয়া উচিত। যাই হোক, এই মানুষটি 1823-তে যখন লর্ড আমহার্স্টের আমলে প্রেস অর্ডিন্যান্স আইন জারি হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। মনে রাখবে, এই মানুষটি আমরা জানি ফরাসি সম্রাট লুই ফিলিপের কাছ থেকে সংবর্ধিত হয়েছিলেন 1832 যখন আমন্ত্রিত হয়েছিলেন। যাই হোক, রামমোহনের হাত ধরে যে কাজটা না বললেই নয়, সতীদাহ প্রথাটা আমরা একটু বলে নেব। 1829-এর 4 ডিসেম্বর সপ্তদশ রেগুলেটিং অ্যাক্ট, আরেকবার বলবো 1829 4 ডিসেম্বর সপ্তদশ রেগুলেটিং আইন দ্বারা বন্ধ হলো সতীদাহ প্রথা। উইলিয়াম বেন্টিং এই রদ করেছিলেন। তবে এই সতীদাহ প্রথা নিয়ে প্রথম কিন্তু সোচ্চার হয়েছিলেন যে মানুষটি, তার নাম ডিরোজিও এবং উইলিয়াম কেরি। ডিরোজিও প্রথম আন্দোলন করবেন ঠিক করেন, সেই বার্তাটা উইলিয়াম কেরি কর্তৃক ডিরোজিও তারপর রামমোহনের কাছে পৌঁছায়। তবে ডিরোজিও এবং উইলিয়াম কেরি প্রথম কিন্তু সতীদাহর বিরুদ্ধে মুখ খুলেছিলেন বা সরব হয়েছিলেন। পরবর্তীকালে সেটি রামমোহন রায় জনপ্রিয়তা করেছিলেন। বাংলার কলকাতা লাগোয়া সতীদাহ প্রথা 29-এ বন্ধ হলেও সারা ভারতে কিন্তু বন্ধ হয়েছিল 1830 সালে সতীদাহ প্রথা। লন্ডনের প্রিভি কাউন্সিল 1832 সালে সতীদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে আইনসিদ্ধভাবে বন্ধ করেন। আরেকবার বলবো, সতীদাহ প্রথা 1829 4 ডিসেম্বর বন্ধ হয়, কলকাতা লাগোয়া বাংলায়, সারা ভারতে বন্ধ হয় 1830 সালে। লন্ডনের প্রিভি কাউন্সিল 1832 সালে সতীদাহ প্রথাকে আইনতভাবে বন্ধ করেন সারা ভারতবর্ষে। 3টে সাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। 29 সাল জেনে চলে যাবেন না, আপনি চাকরি হলে কিন্তু পরীক্ষা দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই যে 1815 সালে আত্মীয় সভা, এটি 1819 সালে বন্ধ হয়ে যায়। আবারও বলবো, 1815 সালে যে আত্মীয় সভা গড়ে উঠল সিমলা হাউস রামমোহনের বাড়িতে, তার সাপ্তাহিক অধিবেশনগুলো 4 বছর চললেও 1819 সালে বন্ধ হয়ে যায়। 9 বছর পরে 1828 সালে 20 আগস্ট আত্মীয় সভা খুলে যায় নতুনভাবে। একটি ক্যাটাগরির নাম হয় ব্রাহ্ম সভা, অপরটির নাম হয় একাডেমিক অ্যাসোসিয়েশন। আগেই বলে এসেছি, প্রতি সপ্তাহে শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত চলতো আত্মীয় সভা বা ব্রাহ্ম সভার অধিবেশনগুলো। এখানে উপনিষদের বাছাই করা মন্ত্রগুলি সংস্কৃততে পরে বাংলায় অনুবাদ করে পাঠ করা হতো। এই ব্রাহ্ম সভাতে উপনিষদের মন্ত্রগুলি ফার্স্ট সংস্কৃত পরে বাংলাতে অনুবাদ করা হতো। এবং এই সভাতে কোনো নিয়মকানুন বা বিধিনিষেধ না থাকলেও তবে ব্রাহ্মণ শ্রেণীর ব্যক্তিরাই বেশি যোগ দিত ব্রাহ্ম সমাজে। 1830 সালের 23 জানুয়ারি ব্রাহ্ম সভার নতুন নামকরণ হচ্ছে ব্রাহ্ম সমাজ, যেটি কলকাতার চিতপুরে চলে যাচ্ছে। আবারও বলবো, 1830 সালের 23 জানুয়ারি ব্রাহ্ম সভাগৃহ চিতপুরে চলে যায়, একদম কলকাতা কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে, যার নতুন নামকরণ হয় ব্রাহ্ম সমাজ। ভালো করে মনে রাখবে। তো যাই হোক, রামমোহন রায় 1828 সালে শুধু ব্রাহ্ম সভার নাম খুলছে তা নয়, তিনি ব্রহ্ম সঙ্গীত নামে একটি পুস্তক প্রকাশ করেছিলেন এবং এই পুস্তকে তিনি প্রথম ব্রহ্মের মহিমা, ব্রহ্মের মহিমা তুলে ধরেছিলেন। আর একটা না বললেই নয়, রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা করেছিল, তা নয়, 1828 সালে ব্রাহ্ম সভা, 1830 সালে ব্রাহ্ম সমাজ। তাই নয়, 1822 সালে মানুষটি কলকাতা তৈরি করলেন অ্যাংলো হিন্দু স্কুল এবং 1825 তৈরি করেছিলেন সে বেদান্ত কলেজ। দুটোই কিন্তু কোশ্চেন দিয়েছে রামমোহনের ব্রাহ্ম আন্দোলনের পড়তে, অবশ্যই দেখে নেবেন। 1822 এর অ্যাংলো হিন্দু স্কুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 1825 সালে করলেন বেদান্ত কলেজ। আর এই মানুষটি আমরা জানি লন্ডন চলে যাবে, 1830 সালে তার ভাতা রদ করে দেওয়া হবে বিভিন্ন ব্রিটিশ বিরোধী কার্যকলাপের জন্য। তাই কিন্তু শেষ পর্যন্ত লন্ডন যেতে হয়েছিল বা ইংল্যান্ড যেতে হয়েছিল। এবং তিনি যখন যাচ্ছেন তখন দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ, কে ছিলেন? দ্বিতীয় আকবর শাহ, তাকে 1830 সালে রাজ্যপাদি প্রদান করেছিলেন। এই মানুষটি ইংল্যান্ডের ব্রিস্টল শহরে 27 সেপ্টেম্বর 1833 মারা যান। কয়ে মারা যান? 1833-এর 27 সেপ্টেম্বর, যেটা বিশ্ব পর্যটন দিবস, মারা যাচ্ছেন। এবং ব্রিস্টলে একটা ছোট্ট শহর বা গ্রাম বলতে পারি যার নাম স্টেপলটন। আরেকবার, ইংল্যান্ডের ব্রিস্টল শহরে স্টেপলটন গ্রামে তিনি মারা যাচ্ছেন 8 দিন 8 ডেজের ম্যানিনজাইটিস জ্বরে। তাহলে ম্যানিনজাইটিস জ্বরে 8 দিন আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন রামমোহন রায়। এবং তার মৃত্যুর 33 সালে মৃত্যু 10 বছর পরে গিয়ে 1843-তে কে গেলেন? আর কেউ নন, দ্বারকানাথ ঠাকুর। মনে রাখবেন, রামমোহন রায় পূর্ব মেদিনীপুরে খেজুরি বন্দর থেকে 30 সালে বিলেত যাত্রা করেছিলেন। আর একমাত্র বাঙালি পরপর 2বার বিলেত যাত্রা করলেন এই দ্বারকানাথ ঠাকুর। এই মানুষটি কেউ নন, কাঁথির সল্ট এজেন্সির চেয়ারম্যান ছিলেন। কন্টাই বা কাঁথির সল্ট এজেন্সির চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে। কন্টাই থেকে বিলেত যাত্রা করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। আর পূর্ব মেদিনীপুরে খেজুরি, ভারতের প্রথম পোস্ট অফিস যেখানে গড়ে উঠেছিল, সেই খেজুরি থেকে রামমোহন রায় বিলেত যাত্রা করেছিলেন। 10 বছর পরে দ্বারকানাথ ঠাকুর গিয়ে
অর্নল ভেল, আরেকবার বলবো অর্নল ভেল, অর্নল ভেল, অর্নোজ ভেল নামক স্থানে তার সমাধিসৌধ তৈরি করেছিলেন এবং একটি মন্দির নির্মাণ করেন যেখানে তিনি মারা গিয়েছিল। রামমোহনের সমাধি মূর্তি কি তৈরি করেছে দ্বারকানাথ ঠাকুর 1843, 10 বছর পরে গিয়ে অর্নোজ ভেল নামক স্থানে মনে রাখবে। এবং তার ব্রহ্মসঙ্গীত রচিত গান, তার স্ট্যাচুগুলি সবই আজকের আমার স্ট্রিটে বাড়িতে একটা জাদুঘর করে রাখা রয়েছে। আর এই মানুষটি 1832 সালে তিনি ফ্রান্সে যখন গিয়েছিলেন তাকে লুই ফিলিপ সংবর্ধনা দিয়েছিলেন। তো এই রামমোহন রায়ের আত্মীয় সভার ইতিহাস বললাম। এই আত্মীয় সভার বৈঠক থেকে কিন্তু হিন্দু স্কুল কলেজ এবং হেয়ার স্কুলে জন্ম নিয়েছিল। যে রাখবেন কারা কারা যোগ দিয়েছিল, কারা উপনিষদ, কারা ব্রহ্মসঙ্গীত পাঠ করতেন, যা চেষ্টা করলাম দেওয়ার। ভালো করে দেখবেন, প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবেন এখান থেকে এবং তৈরি হবে। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং যে কথাটা বারবার করে বলবো যে এই তোমার তথ্যগুলো নেওয়ার জন্য প্লিজ এই বইটা তোমরা কিন্তু অবশ্যই স্টাডি করবে। বারবার বলছি এই বইটা আপনারা পড়ুন, সিলেবাস ধরে আলোচনা করে দিয়েছি। ইউরোপ বইটা পড়ুন, পশ্চিমবঙ্গের কম্পিটিটিভ পরীক্ষার জন্য নতুন বইটা অবশ্যই স্টাডি করুন আপনারা। প্রতিটা যেভাবে স্টাডি মেটেরিয়াল করে দিয়েছি, আলোচনা ইনফরমেটিভ বা এমসিকিউগুলো ব্যাখ্যা করে চ্যাপ্টার যা করেছি আপনি কোনো পাবেন না। মাদার বইটা হাতে রেখে দিন, আপনি বুঝবেন ইতিহাসটা আসলে কি। সবাই তো পড়ছেন, পড়াচ্ছেন, ঠিক আছে, সবাই সম্মানীয় মানুষ, সবাই বই ভালো লিখছেন, ভালো বই। এই বইটা রাখুন না, বুঝতে পারবেন তাহলে কি জাদু রয়েছে বইটার ভেতরে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখা হবে। যারা অনলাইন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে দ্রুত কম দামে বই পৌঁছাচ্ছে তা নয়, পশ্চিমবঙ্গের ইতিহাস প্রশিক্ষণ কেন্দ্রের একটাই ঠিকানা, জানা স্যার। এই নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসবেন। বাই।